আপনি দেখুন উনি গতবারে একটা সেন্টিমেন্টাল ভোট পাওয়ার জন্য উনি পায়ে আহত এবং একটা ব্যান্ডেজ নিয়ে মানুষের কাছে এক পায়ে ঘুরেছে। একজন মহিলা নেত্রী, হ্যাঁ? তার সমালোচনা আমার গণতান্ত্রিক অধিকার, তাই আমি করছি। তাহলে ২০২১-এই গভর্নমেন্ট কিন্তু বিজেপির আসতো। এই জায়গাটা মানুষ ভাবুক। এখন সেই পয়েন্ট অফ ভিউ থেকে উনি এই ভারতীয় জনতা পার্টির যে দৃষ্টিভঙ্গি আমরা এখন দেখছি, এটা অ্যাবসোলুট পলিটিক্যাল। এখন প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক কেন কথাটা আসছে? দেখুন ১৯৯২ সালে ৬ই ডিসেম্বর একটি ঘটনাকে কেন্দ্র করে আমার এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, মানুষের মধ্যে যদি কোনো সেন্টিমেন্ট দানা বাঁধতো, তাহলে ১৯৯৯ সালে তপন শিকদারকে এই সংখ্যালঘুরা ভোট দিয়েছিল কেন? তাহলে সাম্প্রদায়িক দল কোথায় ছিল? তাহলে বিজেপি সাম্প্রদায়িক দল কখন তৈরি হলো? মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে সাম্প্রদায়িক নয়, আর মমতা ব্যানার্জি ছেড়ে দিলেই বলবে বিজেপি সাম্প্রদায়িক। এটা এটা দ্বিচারিতা, এটা রাজনীতি নয়। দর্শনটা দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি সাম্প্রদায়িক হয়, আমার চিন্তা ভাবনা, আমার চেতনা, আমি যতটুকু স্টাডি করেছি ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে, তাতে দেখলাম ১৯৯৯ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, তিনি ভারতবর্ষের সেই প্রবাদ প্রতিম পুরুষ যাকে ডক্টর এপিজে আব্দুল কালামকে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি করলেন, উনি তো ধর্মে মুসলমান ছিলেন। তাহলে সাম্প্রদায়িক কবে হলো? আচ্ছা, আপনারা, আমরা যারা এই হিন্দু পরিবার, দেখবেন আমাদের যখন বিবাহ হয়, তখন বিবাহর দিন আমরা সানাই বাজাই। সেই সানাই যিনি স্রষ্টা, সুরকার, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে বিসমিল্লাহ খাঁ। তাকে কিন্তু অটল বিহারী বাজপেয়ী তাকেই কিন্তু ভারত রত্ন প্রদান করে। বিজেপি কি করে সাম্প্রদায়িক দল হয়? ন্যারেটিভ তৈরি করছে মমতা ব্যানার্জি তার সরি। এবং আমি কথা দিচ্ছি, এই রকম যে মহিষী, যে ডক্টর এপিজে আব্দুল কালাম, যে বিসমিল্লাহ খাঁ, এরকম বহু মনীষী যারা মুসলিম কমিউনিটিকে বিলং করেন, ভারতীয় জনতা পার্টি তার যোগ্য সন্তানকে সঠিক সময় তুলে এনে আবার নতুন করে বসিয়ে দেবে। কিন্তু কোনো জিহাদিকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। এটা তাদের নীতিগত সিদ্ধান্ত। এটা ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা থেকে তার আমাদের এই সিদ্ধান্তের মনে হয় ফসল আমরা পাবো। নমস্কার, আপনাদের সবাইকে ও নিউজ বাংলায় অনেক অনেক স্বাগত। আমি পায়েল রয়েছি আপনাদের সঙ্গে। বঙ্গের রাজ্য রাজনীতি এই মুহূর্তে তুঙ্গে। প্রথম দফায় ভোটিং এর যে পোল 92% রেকর্ড হয়েছে, 93 বলা যেতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে ভোট। এই ভোট এমন একটা শব্দ যে ভোটের দিনটাকে মানুষ দীর্ঘদিন ধরে শুধুমাত্র একটা ছুটির দিন হিসেবে ধরে রেখেছিল। কিন্তু ফাইনালি গণতন্ত্রের আসল শক্তি যে মানুষের হাতে, তা বোধহয় এই পশ্চিমবাংলার ছবি দেখলে খুব স্পষ্ট হচ্ছে। বিশেষ করে পরিবর্তনের হাওয়া কি বইছে? যদি বয়, তাহলে পরিবর্তন বঙ্গে কেন প্রয়োজন? এই বিষয়টা খুব গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, একটা রাজ্যে ল এন্ড অর্ডার কতটা সিগনিফিকেন্ট এবং সেখানে ভোট কতটা ইম্পর্টেন্ট, এই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো। আমার সঙ্গে আজকে যিনি রয়েছেন, অনেকের কাছেই পরিচিত, আলাদা করে পরিচয় আর তার দেওয়ার নেই, সঙ্গে রয়েছেন অ্যাডভোকেট স্বরূপ মুখার্জি। অনেক অনেক স্বাগত স্যার আপনাকে। স্যার, আমি প্রথমেই যেটা দিয়ে শুরু করলাম, ছুটির দিন ভোট হিসেবে মানে মানুষ দেখতো। ফাইনালি গণতন্ত্রের যে একটা বড় পিলার ভোট, একটা আঙুল দিয়ে যে পরিবর্তন করা যায়, সেইটার আস্তে আস্তে ছবি আমরা বাংলা থেকে দেখতে পাচ্ছি। কিন্তু বাংলায় পরিবর্তন কেন দরকার, সেটা দিয়ে শুরু করব। হ্যাঁ, বিষয়টা হচ্ছে বাংলায় পরিবর্তন কেন দরকার? এটা একটা মারাত্মক প্রশ্ন। পরিবর্তন এই কারণে দরকার যে আমরা ৩৪ বছর বিগত সিপিআইএম পার্টি দ্বারা পরিচালিত একটা গভর্নমেন্ট দেখেছি, এবং ১৫ বছর তৃণমূল কংগ্রেস নামক একটি রাজনৈতিক দল আর কি মানে সরকার প্রশাসন দেখছি। যদি এই দুটোকে কম্প্যাক্ট করি, 49 ইয়ার্স। এখানে এই প্রশ্নে একদম যুক্তিসঙ্গত কতগুলো বিষয় তুলে ধরলে ব্যাপারটা উপলব্ধি করতে পারবেন আপনারা। যে আমাদের এই ভোটটা কেন? আমাদের গণতন্ত্রকে মজবুত করবার জন্য। গণতন্ত্র কি দিয়ে চলে? গণতন্ত্র চলে, একটা গভর্নমেন্ট হবে যেখানে মন্ত্রিসভা তৈরি হয়। একটা জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন থাকে, সেই জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন এবং পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, এরা গণতন্ত্রের আরেকটা দ্বিতীয় স্তম্ভ। আর তৃতীয় স্তম্ভ হিসেবে যেটা আমরা পথ চলতি মানুষ, পশ্চিমবাংলা কেন সারা ভারতবর্ষেরই পথ চলতি মানুষ একটা সিস্টেম ব্যবহার করে।
সেই সিস্টেম, এই ৩ টেকে যদি একত্র করা হয় তবে একটা গুড গভর্নেন্স তৈরি হয়। এখানে পশ্চিমবাংলায় দেখা যাচ্ছে যিনি একদম সাধারণ মানুষের কথা বলে উঠে এলেন, তার রাজনৈতিক যে পট পরিবর্তন হয়ে গেল, ক্ষমতা যে মানুষকে পরিবর্তন করে ফেলে এবং নীতি আদর্শহীন করে ফেলে, সেটা জলজান্ত উদাহরণ হয়ে দাঁড়িয়েছেন পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহজি ব্যারাকপুরে বেশ ২ মাস আগে এসে একটা লিস্ট প্রকাশ করলেন ১৪ জনের তালিকা, এবং পশ্চিমবাংলার উদ্দেশ্যে তিনি বক্তব্য রাখলেন। বললেন যে এই ১৪ জন তালিকার মধ্যে আপনার খাদ্যমন্ত্রী থেকে শুরু করে আপনার শিক্ষামন্ত্রী থেকে সমস্ত মন্ত্রী এবং তার যে সাগরেদ তাদের নামের তালিকা প্রশ্ন করে তিনি কোশ্চেন করলেন যে পশ্চিমবাংলার শিক্ষিত যে একটা সুন্দর পরিবেশের, যেখানে রবীন্দ্রনাথ, নেতাজি, স্বামী বিবেকানন্দ মতো মানুষরা জন্মগ্রহণ করেছেন, সেই একটা গভর্নমেন্ট আজকে এই ১৪ জনের তালিকায় সেই চোর এবং যারা জেল খাটা এই মন্ত্রিসভায় তাদের কি নতুন করে বসাতে চাইছেন? এই পরিবর্তন পশ্চিমবাংলার মানুষকে চিন্তা করতে হবে। তাই পশ্চিমবাংলার মানুষ চিন্তা করছেন যে হ্যাঁ, পরিবর্তনটা দরকার। কারণ দেখুন, সিপিএম এর কথা কেন বললাম ৩৪ বছর, তারা তো অতীত হয়ে গেছেন, তারা বিধানসভায় জিরো, এটা প্রমাণিত সত্য। কিন্তু এই জায়গাটায় আমরা কেন আসছি, যে ৩৪ বছর সিপিএম তার এন্টায়ার মেকানিজম ব্যবহার করে সিস্টেমের মধ্যে ঢুকে গেছে, যেটা অ্যাডমিনিস্ট্রেশন লেভেলে। সেখানে মমতা ব্যানার্জি এসে প্রথমেই পুলিশ প্রশাসনটাকে এসে, তার একটা সংগঠন ছিল, সেইটাকে প্রথম ৫ বছরে তিনি বিলুপ্ত করে দিলেন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন। আসার পর যখন যখন তার ৫ বছর শেষ হচ্ছে, সে তখন সিপিএম এর এই অর্গানাইজেশনাল সেট আপটাকে নষ্ট করবার চেষ্টা করছিল সিস্টেমের ভেতরে। অর্থাৎ সিস্টেম বলতে যারা জেনারেল এই গভর্নমেন্টের যারা সার্ভিস হোল্ডার, গ্রুপ এ অফিসার, বি অফিসার যারা রয়েছে, সেইখানে দাঁড়িয়ে যখন ঢুকতে যাচ্ছি, তখন মমতা ব্যানার্জি তখন দেখছি ফেল করলেন। উনি সেই গভর্নমেন্টকে, সেই সিস্টেমটাকে ব্রেক করতে পারছেন না। তখন তিনি কমিউনিজমের যে সমস্ত নীতিগুলো ছিল, তিনি তার মধ্যে ইনকর্পোরেট করলেন, অর্থাৎ নিয়ে চলে এলেন। এসে কি করলেন, এবার এই সিস্টেমটার মধ্যে যখনই ঢুকতে যাচ্ছে, রাজ্য সরকারের সেই সিপিআইএম এর যে কর্মী সংগঠন, যে রাজ্য সরকারের তাদের উপযুক্ত কিংবা অনুপযুক্ত সেটা কোশ্চেন থাকতে পারে, কিন্তু সেই সিস্টেমের মধ্যে রয়েছেন। এবার দ্বিতীয় যখন টার্মে উনি এলেন, তখন সেই সিস্টেমটাকে ব্রেক না করে এই কমিউনিজমের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে নিলেন, যার জন্য দেখুন গৌতম দেব আবাসন মন্ত্রী ছিলেন সিপিআইএম পার্টির পক্ষ থেকে। তিনি রাজারহাট নিউ টাউনে মাঝে মধ্যেই এরকম বড় বড় ফাইল আনতেন, এনে বলতেন এই দেখুন এই চুরি হবে, এই চুরি করেছি জেলে পাঠাবো, বলে একবার ফাইল নিয়ে চলে যেতেন, আবার ফাইল নিয়ে আসতেন। ওই যে কুমিরের ছানা দেখানোর মতো আর কি, সিপিএম এর সঙ্গে আর কি ব্ল্যাকমেল করতেন। এবং সিপিএম দেখতো কি বাবা ৩৪ বছরে চোর চোর আমাদেরকে বলেছে, অথচ মমতা ব্যানার্জির সঙ্গে যদি আমি এখন না সাথে চলি তাহলে আমাদের তো সব জেলে ঢুকিয়ে দেবে। ওই জায়গায় মমতা ব্যানার্জি যেই ঢুকে গেলেন, সঙ্গে সঙ্গে সিপিএম কে তিনি কবজা করে ফেললেন। এবং সিপিএম যার জন্য মমতা ব্যানার্জির সম্বন্ধে সেই তারা ওই দুর্নীতির সঙ্গে ৩৪ বছরে যুক্ত, সেখানে অ্যাডজাস্টমেন্ট হলো। এই তৃতীয় টার্মে এসে মমতা ব্যানার্জি কি করলো, আইপ্যাক বলে একটি সংস্থা, বেসরকারি সংস্থাকে ইনকর্পোরেট করলেন। যে সিপিএম এর মেকানিজম কিন্তু আমি ভাঙতে পারলাম না, মমতা ব্যানার্জি কিন্তু ভাঙতে পারলেন না, আর সিপিএম এর নেতাদেরও অ্যারেস্ট করলেন না, অথচ ৩৪ বছর চোর চোর বলে। তখন কি আমরা দেখলাম পশ্চিমবাংলার বুকে দেখলাম, আশ্চর্য হবেন, আইপ্যাক বলে যে সংস্থাটাকে নিয়ে এলেন, নিয়ে এসে উনি এই সিস্টেমের মধ্যে ঢুকিয়ে দিলেন। ঢোকানোর ফলে কি হলো, ২৪ লক্ষ সিভিক পুলিশ নামক একটি সংস্থা তৈরি করলেন, যাদের নীতি এবং আদর্শ অর্থনৈতিক কারণে পিছিয়ে পড়া, অর্ধশিক্ষিত, অল্প শিক্ষিত কিংবা উচ্চশিক্ষিত মানুষদেরকে ঢুকিয়ে দিয়ে যুব সমাজটাকে শেষ করবার একটা চক্রান্ত তৈরি করলেন। উনি স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে দিলেন। অভয়াকাণ্ডে আমরা পশ্চিমবাংলার মানুষ কি দেখলাম, অভয়ে কেউ একজন দোষ করেছেন, সে তৃণমূল করুক, নিরপেক্ষ লোক করুক, ভুল করুক, ঠিক করুক, কিন্তু আমরা কি দেখলাম, ঠিক তার ৩ দিনের মাথায় আরজিকর হসপিটালে একদল বাহিনী গিয়ে, যেটা প্রোটেকশন করবার দায়িত্ব ছিল রাজ্য সরকারের, অ্যাডমিনিস্ট্রেশনটা কেন্দ্রীয় সরকার চালায় না, পুরো প্রমাণটাকেই লোপাট করে দিলেন। সিবিআই কি করবে এসে, সিবিআই তো তথ্যের ওপর। একজন মানুষকে অ্যারেস্ট করতে গেলে, আমি একজন পেশায় আইনজীবী, আমার প্রায় ২৭ বছর ওকালতি চলছে, সেইখান থেকে আমার উপলব্ধি হয়েছে একজনকে অ্যারেস্ট করলে হয় না, তাকে দোষী সাব্যস্ত করতে গেলে যে কোর্টে মেকানিজম দরকার, সেই কোর্টে সেই মেকানিজম যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু সে নির্দোষ হয়ে ছাড়া পেয়ে যায়। এই ক্ষেত্রে রাজ্য সরকার তার পূর্ণ দায়িত্ব তারা ব্যর্থ হলো।
সমস্ত নষ্ট করে দিল। আর আইপ্যাক, এবার চলে আসুন, আইপ্যাক নামক যে সংস্থাটাকে তিনি নিয়ে এলেন, নিয়ে এসে সমস্ত জায়গায় উনি ইনকর্পোরেট করে দিলেন, ঢুকিয়ে দিলেন। চতুর্থবার পশ্চিমবাংলার কাছে পরিবর্তন অবশ্যম্ভাবী কেন দরকার? যে এইবার যদি মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসে, ওই আইপ্যাকের মাধ্যমে মমতা ব্যানার্জি নিজেই সিস্টেম তৈরি হয়ে যাবেন, আর এই সিস্টেম আপনি জীবনে ভাঙতে পারবেন না। পশ্চিমবাংলার বুকে কর্মসংস্থানকে নষ্ট করে দেবে, পশ্চিমবাংলার বুকে মানুষের মান সম্মান হানি হবে, পশ্চিমবাংলাকে বাংলাদেশের একটা রাষ্ট্রের সঙ্গে সমতুলনা পর্যায়ে চলে যাবেন। দেখুন, ওনার তো বয়স হয়েছে, ওনার বয়স হয়েছে, আমাদের স্বাভাবিক প্রকৃতির নিয়মে আমরা জন্মগ্রহণ, ছোট হই জন্মগ্রহণের উদ্দেশ্যে, বড় হই প্রতিদিন মৃত্যুর উদ্দেশ্যে। এটা হচ্ছে আধ্যাত্মিক চেতনা। আধ্যাত্মিক চেতনার উপর দিয়েই কিন্তু ভারতবর্ষ তৈরি। আজকে আদি অনন্তকাল ধরে আধ্যাত্মিক চেতনার উপরেই ভারতবর্ষ দাঁড়িয়ে। উনি আজকে উনি দীর্ঘায়ু লাভ করুন, কিন্তু মানুষের একটা শরীর এবং স্বাস্থ্য থাকে তো। ওনার প্রায় কম বেশি 70-71 বছর বয়স। উনি যদি এই টার্মটা থাকার পর উনি যদি সিস্টেম হয়ে যান, যেমন সিপিএম সিস্টেম হয়ে গেছে, সিপিএম এর সিস্টেম মমতা ব্যানার্জি ভাঙতে পারিনি, আজকে আইপ্যাককে দিয়ে কিন্তু মমতা ব্যানার্জি ওই টোটাল সিস্টেমটাই মমতা ব্যানার্জি হয়ে যাবে। তাহলে মমতা ব্যানার্জিকে এইখান থেকে, উনি পৃথিবীর যখন আলো ছেড়ে চলে যাবেন কোনো একটা দিন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস নামক এই রাজনৈতিক দলটা একটা আইপ্যাকের মাধ্যমে সিস্টেমে ঢুকে গেলে সেই সিস্টেমকে পরিবর্তন করা ভারত সরকারের পক্ষেও একটা থ্রেট। সেই জায়গা থেকে পরিবর্তন পশ্চিমবাংলার মানুষ বুঝতে পারছে। এই থ্রেট, এই সিস্টেমটাই যেন মমতা ব্যানার্জি আইপ্যাককে না ঢুকিয়ে স্ট্যাবলিশমেন্ট করে ফেলতে পারে, তার জন্য পশ্চিমবাংলার মানুষ সচেতন, শিক্ষিত মানুষ, উপযুক্ত রাজনৈতিক সচেতন মানুষ, ভারতবর্ষের আন্দোলনের মানে পথিকৃত যে মানুষজন আছেন, তার দেশ পশ্চিমবাংলা, সেই পশ্চিমবাংলাকেই মানুষ এইবারে পরিবর্তনের পক্ষেই 100% রায় দেবে। আমি প্রসঙ্গে একটা প্রশ্ন ডেফিনেটলি করতে চাই। আইপ্যাকের প্রসঙ্গ যখন উঠলো তখন আইপ্যাকের ফাইল হাতে ছবি প্রায়ই ভাইরাল হয়েছে এবং অনেক দিন ধরে দীর্ঘদিন ধরে ট্রেন্ডিং ছিল। সেক্ষেত্রে একজন রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে এরকম একটা এজেন্সির ফাইল নিয়ে টানাটানি করা, তাহলে কি আপনি এখন বলছেন যে আগামী দিনে মানে এই ২৬ ইলেকশনে যদি উনি মুখ্যমন্ত্রী হিসেবে আবার আসেন বা টিএমসি যদি আবার শাসক দলে আসে, তাহলে সিস্টেম সম্পূর্ণ তার হাতে চলে যাবে, তার ফেভারে চলে যাবে। তিনি যেভাবে কনস্টিটিউশনকে বলুন বা যেভাবে সুপ্রিম কোর্টে গিয়ে সুপ্রিম কোর্টকে পর্যন্ত চ্যালেঞ্জ করেছেন আইপ্যাককে কেন্দ্র করে, সেটা কি কোথাও একটা গণতন্ত্রের বিরোধিতা করা নয়? যে দেখুন, উনি একদম গ্রাস রুটের থেকে উঠে আসা নেত্রী। উনি ন্যূনতম যে মানুষের চাহিদা কখন কিভাবে হয়, তার সঙ্গে আধুনিক সিস্টেম অর্থাৎ আইপ্যাক, এই আইপ্যাক আধুনিক সিস্টেম ওনার মধ্যে ইনবিল্ট করে দিয়েছেন। তাহলে গ্রাসরুট প্লাস আইপ্যাকের আধুনিক টেকনোলজি দুটো কম্প্যাকশন করে উনি রাজনীতিটা এখন বর্তমানে করছেন, যেটা দরকার, যেটা উনি মনে করছেন। কিন্তু আপনি দেখুন, উনি গতবারে একটা সেন্টিমেন্টাল ভোট পাওয়ার জন্য উনি পায়ে আহত এবং একটা ব্যান্ডেজ নিয়ে মানুষের কাছে এক পায়ে ঘুরেছে। একজন মহিলা নেত্রী, হ্যাঁ, তার সমালোচনা আমার গণতান্ত্রিক অধিকার, তাই আমি করছি। কিন্তু উনি একটা সেন্টিমেন্টাল পয়েন্ট অফ ভিউ থেকে নিয়ে গিয়ে পুরো একটা রাজনৈতিক প্রেক্ষাপটকে পাল্টে দেওয়ার চেষ্টা করেছেন এবং সফল হয়েছেন। আমি বলছি 2021-এ বিজেপি গভর্নমেন্ট করত। কেন এই কথাটা বলছি? 2021-এ বিজেপি গভর্নমেন্ট করতো এই কারণেই, বিজেপি দেখুন 3খানা থেকে 77টা সিট পেয়েছিল ভারতীয় জনতা পার্টি। তাহলে এইখানে এক লাফে কত বেরিয়েছিল, কিন্তু আমাদের আশাটা ছিল আরো বেশি। কিন্তু আমরা দেখলাম আফটার ইলেকশন, যদি আমরা যখন এই মানে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, তখন দেখলাম 1 থেকে 5,000 ভোটে হেরেছে প্রায় 67টা সিট বিজেপি, 10,000 ভোটে হেরেছে প্রায় 92টা সিট। যদি 5,000 ভোটের ব্যালেন্স তৈরি করতাম আমরা, যদি ধরে নেওয়া যাক তৃণমূল কংগ্রেসের এই 5,000 ভোট বিজেপি টেনে নিতে পারতো ফেভারে, রাজনীতি মাধ্যমে মানুষ যদি হতো, তাহলে 92+77 যদি হতো অ্যারাউন্ড 170, তাহলে 2021-এই গভর্নমেন্ট কিন্তু বিজেপির আসতো। এই জায়গাটা মানুষ ভাবুক। এখন সেই পয়েন্ট অফ ভিউ থেকে উনি এই ভারতীয় জনতা পার্টির যে দৃষ্টিভঙ্গি আমরা এখন দেখছি, এটা অ্যাবসোলুট পলিটিক্যাল। দেখুন, একটা নীতি আদর্শ সামনে রেখে যে দল তৈরি করে এসেছেন, চলছেন। আজকে অবস্থান যদি একটু ব্যাখ্যা করি, দেখুন, 1964 সালে 1964 সালে একটি রাজনৈতিক দল তৈরি হয়েছিল, অবিভক্ত সিপিআই ভেঙে
সিপিআইএম পার্টি। সেইখান থেকে 2026-এ দাঁড়িয়ে দেখছি তারা 3টে অঙ্গরাজ্যে ছিল, একটা পশ্চিমবাংলা, একটা কেরালা, আর একটা হচ্ছে ত্রিপুরা। দেখুন, পশ্চিমবাংলা এবং ত্রিপুরা থেকে চিরতরে বিদায় নিয়েছে, কেরালায় টিম টিম করছে, কর্পোরেশন ভারতীয় জনতা পার্টির হাতে এসছে। তাহলে দূরবীন দিয়ে দেখুন, সারা জীবনে ওরা বাঙালিকে প্রধানমন্ত্রী হতে দিল না, ওরা সোমনাথ চট্টোপাধ্যায়ের মতো লোকসভার একজন স্পিকারকে মানে দল থেকে বহিষ্কার করলো। এই যদি নীতি হয়, বাঙালির সেন্টিমেন্ট নিয়ে সিপিআইএম যে কথা বলছে, সেইখানে দাঁড়িয়ে আজকে ওরা কিন্তু নো হায়ার, ওরা ভারতবর্ষের মন্ত্রিত্বে একদিনের জন্য, এত বছর রাজনৈতিক জীবনে 1964 সাল থেকে একবারের জন্য মন্ত্রিসভায় ওরা প্রবেশ করেনি। কোনো একটা সময় যুক্ত যে একটা ফ্রন্ট তৈরি করে একবার কিছু একটা দায়িত্ব নেওয়ার জায়গায় ছিল, খালি বাইরে থেকে। তাহলে একটা নীতি আদর্শর কথা বলে অথচ ভারতবর্ষের কোনো কাজ এরা করেন। আর যদি আমি ভারতীয় জনতা পার্টির একটু ইডিওলজিটা দেখেন, তাহলে আপনি উপলব্ধি করতে পারবেন পশ্চিমবাংলার মানুষ দেখছে 1980 সালে তৈরি হলো জনসংঘ থেকে জনতা পার্টি, যেটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় তার নেতৃত্বে একটি সংগঠন থেকে তৈরি হলো। সেইখানে 2026-এ গিয়ে কি দেখছি আমরা, যে 28টা ভারতবর্ষের অঙ্গরাজ্যের মধ্যে 21টা হচ্ছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ এনডিএ সরকারের পরিচালিত, যার মধ্যে সরাসরি ভারতীয় জনতা পার্টি 12টা রাজ্য চালাচ্ছে। আর কি দেখলাম, প্রায় 12 বছর প্রধানমন্ত্রী এক নাগাদ চালাচ্ছে। তাহলে আপনি সিপিএম এর সঙ্গে 1980 সালের তৈরি দল আর 1964 সালের তৈরি একটি দল, দুটোই সকল মানুষের মধ্যে একটা ধারণা আছে এরা রেজিমেন্ট পার্টি। আচ্ছা, ধর্মের কথা বিজেপি বলছে, ধর্ম আমার আদর্শ, ধর্মের উপর ভিত্তি করে 518 বছরের রাম মন্দিরকে প্রতিষ্ঠান করেছে। আমি যদি একটু প্রেক্ষাপটকে যদি আপনার চিন্তা করি, দেখুন যে এই যে বিজেপি নামক একটি রাজনৈতিক দলকে বলেন সাম্প্রদায়িক, যদি এরকম একটি কনসিডার করা হয়, অনেক মানুষ তারা ধারণা করছেন, বলছেন যে বিজেপি সাম্প্রদায়িক। আচ্ছা, আমি একটা উদাহরণ দিই, সাম্প্রদায়িক যদি হয়, আপনি জানেন 1998 সালে এই মমতা ব্যানার্জির নেতৃত্বে কংগ্রেস ভেঙে তিনি একটি দল করলেন। 1999 সালে লোকসভায় ভারতীয় জনতা পার্টির সঙ্গে অ্যাডজাস্টমেন্ট হলো। যদি 1999 অ্যাডজাস্টমেন্ট হলো এবং আমরা তৎকালীন সময় এই যে এলাকায় আপনি ইন্টারভিউ নিচ্ছেন, এই এলাকার মানুষ তখনকার দিনে দমদম লোকসভা কেন্দ্রের বাসিন্দা ছিল, সেখানে ভারতীয় জনতা পার্টির পক্ষে জোটের সমস্ত মানুষ দাঁড়ালো আর কি তপন শিকদারকে ভোট দিয়ে, এবং তিনি টেলিকম প্রতিমন্ত্রী হলেন অটলজির সময় 1999 সালে বহল। এখন প্রশ্ন হচ্ছে সাম্প্রদায়িক কেন কথাটা আসছে। দেখুন, 1992 সালে 6ই ডিসেম্বর একটি ঘটনাকে কেন্দ্র করে আমার এই পশ্চিমবাংলা তথা ভারতবর্ষের সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে মানুষের মধ্যে যদি কোনো সেন্টিমেন্ট দানা বাঁধতো, তাহলে 1999 সালে তপন শিকদারকে এই সংখ্যালঘুরা ভোট দিয়েছিল কেন? তাহলে সাম্প্রদায়িক দল কোথায় ছিল? তাহলে বিজেপি সাম্প্রদায়িক দল কখন তৈরি হলো? মমতা ব্যানার্জির সঙ্গে থাকলে সাম্প্রদায়িক নয়, আর মমতা ব্যানার্জি ছেড়ে দিলেই বলবে বিজেপি সাম্প্রদায়িক। এটা এটা দ্বিচারিতা, এটা রাজনীতি নয়। প্রসঙ্গত বলে রাখি যে 6ই ডিসেম্বরের কথা আপনি বললেন সেটা বাবরি মসজিদের আ প্রসঙ্গটা টেনে আপনি কথাটা বললেন। সকল দর্শক বন্ধুদের আমি একটু এক্সপ্লেইন করে দিলাম বিষয়টা। আচ্ছা, বাংলায় যদি আমরা বর্তমান সময়ে আবার ফিরে আসি তাহলে এখন সেন্ট্রাল ফোর্স এর প্রভাব এই ইলেকশনে কতটা এবং কতটা প্রেডিকশন আপনার রয়েছে? বিশেষ করে ফার্স্ট ফেজে যা পোলিং পার্সেন্টেজ দেখলাম আমরা তার উপর ভিত্তি করে। সেন্ট্রাল ফোর্স একটা আয়না, এদের প্রতি সাধারণ মানুষের বিশ্বাস অটুট, যারা দেশ ও মাতৃকাকে প্রোটেকশন করে। এখানে দেখবেন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান সমস্ত জাতি, মত, ধর্ম নির্বিশেষে তার নিজের যোগ্যতায় তিনি দেশের সেবা করেন। দেখুন, ভারতবর্ষের বুকে যখন আমরা 60 বছর ধরে এই কথাটা একটু নোট করা দরকার, 60 বছর ধরে আমরা স্বাধীনতা, 60 বছর ধরে কংগ্রেস পিরিয়ড, আমরা দেখলাম পাকিস্তান আমাদের শত্রু দেশ। লাস্ট 14 বছরে পাকিস্তান দেউলিয়া হয়ে গেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হওয়ার পর পাকিস্তানকে আমরা কেউ শত্রু ভাবি? এই প্রশ্নটা দর্শকরা যারা শুনবেন একটু চিন্তা করবেন। পাকিস্তানকে সম্ভবত আমরা কেউ আর শত্রু ভাবার জায়গায় নেই। নরেন্দ্র মোদী অর্থনৈতিক যে স্ট্রাইক এনেছেন এবং সামরিক আহ, যে বিন্যাস করেছেন, আপনারা একজন স্বরাষ্ট্রমন্ত্রীর নাম বলি আমাদের ছিলেন, তিনি হচ্ছেন শ্রী মনোহর পারিক্কর। তিনি এই যে আমাদের সুদর্শন চক্র, 30,000 কোটি টাকা, আমার যে পড়াশুনোর মধ্যে থেকে আমার
আছে, তথ্যে সামান্য এদিক ওদিক হতে পারে। তিনি এইটা নরেন্দ্র মোদীজিকে বুঝিয়েছিলেন যে এই সুদর্শন চক্র আমাদের ভারতবর্ষকে প্রোটেকশন দেবে, এবং ৩০,০০০ কোটি টাকা দিয়ে তিনি এই সুদর্শন চক্র এসেছিল বলে পাকিস্তানের একটাও মিসাইল ভারতের মাটিতে কোনো সাংবাদিক দেখাতে পারেনি, এসে পড়েছে। একটাও না। তাহলে এই জায়গা তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। সেই জায়গায় দাঁড়িয়ে সেন্ট্রাল বাহিনীকে দেখুন, নরেন্দ্র মোদী যে বলে এই যে দেশভক্তির কথা বলছেন যে আমরা এই বিজেপিটা সাম্প্রদায়িক দল। দেখুন, সোফিয়া কুরেশি একজন মহামান্য সেনার একজন মহিষী নারী, উল পাশে আর একজন হিন্দু মহিষী নারী, দুজনকে সামনে রেখে কিন্তু আমাদের প্রেস কনফারেন্স করলেন, জাতীয় ঐক্য, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সমস্ত মুখ বন্ধ করে দিলেন। তার নাম হচ্ছে শ্রী নরেন্দ্র মোদীর পরিচালিত সরকার, প্রমাণ করে দিলেন। আর আমি একটা কথা বলি, সাম্প্রদায়িক যদি সাম্প্রদায়িক হয়, ভারতীয় জনতা পার্টির দর্শনকে যদি আপনি উপলব্ধি করেন, সেই দর্শনটা কোথায়? দর্শনটা আপনি দেখুন, দর্শনটা আরো মারাত্মক বলি, আমাদের মহামহিম রাষ্ট্রপতিতে তাকে তো কটূক্তি করছে। দর্শনটা দেখুন, ভারতীয় জনতা পার্টি যদি সাম্প্রদায়িক হয়, আমার চিন্তা ভাবনা, আমার চেতনা, আমি যতটুকু স্টাডি করেছি ভারতীয় জনতা পার্টি সম্বন্ধে, তাতে দেখলাম ১৯৯৯ যখন অটল বিহারী বাজপেয়ী প্রধানমন্ত্রী হলেন, তিনি ভারতবর্ষের সেই প্রবাদ প্রতিম পুরুষ যাকে ডক্টর এপিজে আব্দুল কালামকে দেশের সর্বোচ্চ পদ রাষ্ট্রপতি করলেন, উনি তো ধর্মে মুসলমান ছিলেন। তাহলে সাম্প্রদায়িক কবে হলো? আচ্ছা, আমরা যারা এই হিন্দু পরিবার, দেখবেন আমাদের যখন বিবাহ হয়, তখন বিবাহ দিন আমরা সানাই বাজাই। সেই সানাই যিনি স্রষ্টা, সুরকার, তার নাম কি জানেন? তার নাম হচ্ছে বিসমিল্লাহ খাঁ। তাকে কিন্তু অটল বিহারী বাজপেয়ী তাকেই কিন্তু ভারত রত্ন প্রদান করে। বিজেপি কি করে সাম্প্রদায়িক দল হয়? ন্যারেটিভ তৈরি করছে মমতা ব্যানার্জি তার সরি। এবং আমি কথা দিচ্ছি, এই রকম যে মহিষী, যে ডক্টর এপিজে আব্দুল কালাম, যে বিসমিল্লাহ খাঁ, এরকম বহু মনীষী যারা মুসলিম কমিউনিটিকে বিলং করেন, ভারতীয় জনতা পার্টি তার যোগ্য সন্তানকে সঠিক সময় তুলে এনে আবার নতুন করে বসিয়ে দেবে। কিন্তু কোনো জিহাদিকে ভারতীয় জনতা পার্টি প্রশ্রয় দেবে না। এটা তাদের নীতিগত সিদ্ধান্ত। এটা ভারতবর্ষের আধ্যাত্মিক চেতনা থেকে তার আমাদের এই সিদ্ধান্তের মনে হয় ফসল আমরা পাবো। আমরা অনেকটা ফ্ল্যাশব্যাকে চলে গেছি সত্যি কথা বলতে। আ আসলে পাতা যদি না উল্টানো হয় পিছনের দিকে, তাহলে আমরা বর্তমানকে কখনোই স্টাডি করতে পারবো না এবং প্রেডিকশন এর দিকেও আসতে পারবো না। দুটো বিষয় আমি আপনার কাছ থেকে ডেফিনিটলি জিজ্ঞেস করে নেবো। প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। কিন্তু তা সত্ত্বেও যেহেতু সেন্ট্রাল ফোর্স এর প্রসঙ্গটা আসছে এবং মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহুবার সেন্ট্রাল ফোর্সকে আক্রমণ করেছেন বিজেপির সঙ্গে একটা অ্যালায়েন্স আছে এই ধরনের কথা বলে। কিন্তু আমি দুটো বিষয়কে কম্বাইন করব। রিসেন্টলি ওনার একটা স্টেটমেন্ট সামনে এসেছে যে এখন আমাদের পুলিশ আর আমাদের নেই। আর মালদা ভায়োলেন্স যেটা নিয়ে ভীষণ, ভীষণ চর্চা হয়। উনি বলেছেন যে সেই সময় আ এখানকার যা অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার তা তো আমাদের হাতে ছিলই না। তো এই বিষয়টাকে যদি একটু জাস্টিফাই করেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, তিনি তার কথা বলেন, আমাদের কথা কে শোনেন? পশ্চিমবাংলার মানুষের কথা কে শোনেন? উনি ওই যে বললাম, উনি সিস্টেমের ভেতর নিজে ঢুকে যেতে চাইছেন যে এই সিস্টেমকে ব্রেক করতে আর পারবে না কেউ। সেই সিস্টেমের পরিবর্তন আমাদের চাই। ভারতীয় জনতা পার্টি সঠিক সময় সঠিক মার্গদর্শন দিচ্ছে পশ্চিমবাংলার মানুষকে। সেইখান থেকে দাঁড়িয়ে মমতা ব্যানার্জির নিজের সিস্টেম হওয়া, এইখানে পশ্চিমবাংলার মানুষ আর তাকে বিশ্বাস রাখছেন না। আর দ্বিতীয়, মালদা বলেন, মুর্শিদাবাদ বলেন, এই যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এই ন্যারেটিভটা আমাদের পশ্চিমবাংলায় ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক। আচ্ছা, আমার বাড়িতে যদি আমার ভারতবর্ষের রাষ্ট্রপতি যদি ৫০ বার আসে, তাহলে তো আমাদের দেশের আমাদের রাজ্যের গর্ব। আপনি বলুন তো, বিগত ৬০ বছরে যদি আপনি ট্যালি করেন, কজন রাষ্ট্রপতি, আমাদের কজন প্রধানমন্ত্রী পশ্চিমবাংলা ভিজিট করেছে? নরেন্দ্র মোদী অন্তত ৫০ বার করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে ৫০ বার এলে আমি কি করে যাব? উনি গো ব্যাক স্লোগান দিচ্ছেন আমাদের জ্ঞানেশ কুমারকে, যিনি আর কি ইলেকশন করছি। আমি আর একটা তথ্য দিলে আপনি বুঝতে পারবেন যে দেখুন, এই নির্বাচন কমিশনকে উনি যাচ্ছে যাচ্ছে তাই ভাষায় আক্রমণ করছেন। এটা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর পক্ষে একজন বাঙালি হিসেবে এটা আমি সমীচীন মনে করি না। দেখুন,
যেদিনকে 2021-এ মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত লাভ করলেন। তাহলে পরাজয় লাভের পর উনি তো মুখ্যমন্ত্রী হবেন, ওনার মেজরিটি, উনি এলেন। কিন্তু আমাদের ভারতীয় সংবিধান প্রদত্ত সেই সংবিধানের আইন অনুযায়ী 6 মাসের মধ্যে তাকে ইলেকশনে জিতে আসতে হবে। উনি যখন বললেন যে এবারে ভবানীপুর থেকে একজনকে পদত্যাগ করালেন, তার নাম শোভন চট্টোপাধ্যায়, এবং উনি ওখান থেকে ইলেকশন লড়বেন। কিন্তু ইলেকশন কমিশন তখন এই বিষয়টা তাদের কনসিডারেশনে রেখেছিল ইলেকশন হবে কি হবে। উনি টুক করে হাইকোর্ট চলে গেলেন। হাইকোর্টে পিটিশন করে কি বললেন, যে রাজ্য সরকারের মুখ্য সচিব গিয়ে পিটিশন করে বলছেন যে সাংবিধানিক সংকট আসবে যদি মুখ্যমন্ত্রীর ইলেকশনটা না করা হয়। তখন মহামান্য হাইকোর্ট প্রশ্ন করলেন রাজ্য সরকারের অ্যাডভোকেট জেনারেলকে, যে মেজরিটি রয়েছে, একজন মুখ্যমন্ত্রীর জায়গায় অন্য কেউ হবে, তাই এখানে সাংবিধানিক সংকটটা কোথা থেকে হলো। সেই দিন কিন্তু মুখ্যমন্ত্রীকে এই নির্বাচন কমিশনই কিন্তু ইলেকশন করে মুখ্যমন্ত্রী হওয়ার দরজা খুলে দিয়েছিলেন। তাহলে আজকে দাঁড়িয়ে সেই নির্বাচন কমিশনকে তিনি কেন আক্রমণ করছেন? এটা দ্বিচারিতার নয় কি? এটা সাধারণ মানুষ আপনারা বিচার করুন না, যে এটা দ্বিচারিতার মধ্যে আসছে কিনা। একদমই। আমি শেষ প্রশ্ন করব, তাহলে হাওয়া বদল তো হচ্ছে কি হচ্ছে না সেটা 4 মে জানা যাবে। আপনার প্রেডিকশন কি বলছে? দেখুন, আমি যদি সরাসরি ভারতীয় জনতা পার্টির যে এজেন্ডা দেখেছি, তার যে ম্যানিফেস্টো দেখুন, সংকল্পপত্র যেভাবেই ব্যাখ্যা করুন, আজকে তারা প্রথমে বাদল ভট্টাচার্য বলে এক ভদ্রলোক একটা নির্বাচনে জিতেছিলেন এমএলএ হয়ে, 1টা থেকে 3টে, 3টে থেকে 77, 77 থেকে এবার 222 যাবে বলে আমার ধারণা। এই ব্যাখ্যাটা যদি বলেন তাহলে আপনাকে আরো 2 মিনিট একটু ব্যাখ্যাটা বলি। কেন 222? যদি পশ্চিমবাংলার 294টা সিটকে যদি আপনি একটু দেখেন, এক এক জায়গায় আমাদের সংখ্যালঘু যারা মায়েরা বোনেরা রয়েছেন, আমরা তাদের যদি ন্যারেটিভটা দেখি, তারা কেউ অল্প শিক্ষিত, অর্ধশিক্ষিত, উচ্চশিক্ষিত মা দিদিরা রয়েছেন সংখ্যালঘু পরিবারে, তারাও আমাদের মাতা, তারাও আমাদের ঘরের বোন, তারাও ভারতবর্ষ স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন। তারা রাষ্ট্রবাদী, অর্থাৎ রাষ্ট্রের ভাবনা করে আর কি তারা তাদের ভোটদান করেন। কিন্তু পশ্চিমবাংলার ক্ষেত্রে, এটা ভারতবর্ষের প্রেক্ষাপটে বললাম, পশ্চিমবাংলার ক্ষেত্রে 2019-এ একটা ইলেকশন হয়েছে, 2021-এ একটা ইলেকশন হয়েছে, 2024-এ, যেটা বিধানসভা এবং লোকসভা। সেই নিরিখে দেখছি যে একটি বুথে যদি 900 জন সংখ্যালঘু পরিবারের মা বোন এবং দাদারা থাকেন, ভোটাররা থাকেন, তার মধ্যে 900 জনের মধ্যে প্রায় 870 জন ভোট দিলে 870 জনের মধ্যে 870 জনই তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন। তারা জানেন যে তৃণমূল কংগ্রেসের মন্ত্রী, তার শিক্ষা, তার খাটের তলা থেকে 50 লক্ষ না 50 কোটি টাকা পেলেন, কিভাবে রেশনের চাল চুরি করে মন্ত্রীরা জেলে গেলেন, এটা জানবার পরেও সেই মায়েরা, সংখ্যালঘু মায়েরা, দিদিরা, তারা কিন্তু পোলারাইজড হয়ে একদম এই তৃণমূল কংগ্রেসকেই ভোটটা দিচ্ছেন। এর পেছনে কারণটা কি? এটা কিন্তু একটা বিশাল ব্যাখ্যা। সংখ্যালঘু, শিক্ষিত, শিক্ষা, অশিক্ষা, অল্প শিক্ষা, উচ্চশিক্ষা সবগুলো কম্প্যাক্ট হয়ে সংখ্যালঘুরা কিন্তু এক জায়গায় ভোট দান করছেন। এটার কারণ কি? অথচ যারা 518 বছর আগে যে ভগবান রামের যে জন্মভূমিতে আন্দোলন করেছিলেন, তারা পৃথিবীতে কেউ বেঁচে নেই। অথচ সেই আন্দোলনকে আইনের মাধ্যমে দেশে আমাদের ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার, তারা বাবরি মসজিদের অবস্থান ক্লিয়ার করে দিলেন সুপ্রিম কোর্ট মাননীয়, এবং রাম মন্দিরে করলেন। নিশ্চয়ই আমরা আশা করব বাবরি মসজিদ তার নিজস্ব স্থানে, সেই সংগঠন বা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা করবেন দেশের সংবিধান আইন মেনে, এবং এটা আমাদের আবেদন থাকবে। আমরা সহ সহ যখন ভারতের সংবিধান আমাদের সব ক্ষমতা দিয়েছে, রাষ্ট্রর পক্ষে কথা বলছি, তখন আমরা এই 518 বছরের যে আন্দোলন, সেইটাকে স্বীকৃতি দিয়ে রাম মন্দির তৈরি করলেন। মুখ্যমন্ত্রী যে জগন্নাথ মন্দির করবেন, মহাকালীর মন্দির করবেন, কোনো এজেন্ডাই ছিল না। উনি যখন দেখলেন যে রাম মন্দিরের প্রভাব সারা ভারতবর্ষের বুকে প্রভাব ফেলছে, তখন তিনি ওটাকে কি করলেন, একটা জগন্নাথ ঠাকুরের মন্দির করেছেন। আমরা হিন্দুর লোক, নমস্কার, ওয়েলকাম করেছেন, ভালো, কিন্তু পলিটিক্যাল এজেন্ডা ছিল না। দেশের আইন ব্যবস্থা বলছে যে সরকারির পয়সায় এইভাবে কি করা যায়? এটা একটা মারাত্মক কোশ্চেন। কোনো মামলা মকদ্দমা সম্ভবত আমার জানা নেই,
যার জন্য আমরা হিন্দুর লোক ওয়েলকাম জানিয়েছি। কিন্তু বিজেপির ম্যানিফেস্টো ছিল ৩৭০ তুলে দেবো, ৩ তালাক। আমরা এর মায়েদের জন্য একটা ভারতের এটা গণতান্ত্রিক দেশ, এখানে প্রয়োগ আছে। পৃথিবীর ৫৭টা দেশের মধ্যে প্রায় ৫৫-৫৬টা দেশে এই ৩ তালাক প্রথা নেই। তাহলে নরেন্দ্র মোদী দেখুন সারা বিশ্বের সমস্ত মুসলিম কমিউনিটির সঙ্গে ভাবনা বজায় রেখেছে। খালি পশ্চিমবাংলার মানুষকে কেন আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি? কিসের ভয়? ম্যানিফেস্টোর কথাই যদি আসে তাহলে ১৫০০ টাকা লক্ষ্মীর ভান্ডার আর ৩,০০০ টাকা যে ভান্ডারের প্রসঙ্গটা আসছে ম্যানিফেস্টোর ক্ষেত্রে মানে ২০২৬-এর সেটাকে মানুষ বলছেন কাউন্টার অফার। আপনি কি চোখে দেখবেন? এটা কাউন্টার অফার। বিষয়টাকে ওইভাবে দেখবেন না। বিষয়টা বললাম সিস্টেম। ওই যে আধুনিক টেকনোলজি আর মমতা ব্যানার্জির গ্রাসরুট। মমতা ব্যানার্জির একটা প্রত্যেকটা মানুষের তো একটা প্রেরণা থাকে। আমার পরিবারের যদি কোনো সদস্য কোনো কারণে একটা অপরাধের সঙ্গে যুক্ত হয়, তাহলে আমার পরিবার কিন্তু সেই লোকটি সম্পর্কে এখনো সারা ভারতবর্ষেই যে এই লোকটা অপরাধের সঙ্গে যুক্ত, এর সঙ্গে সম্পর্ক রাখবো কি রাখবো না। দেখুন এমনভাবে মমতা ব্যানার্জি সিস্টেমটাকে তৈরি করে ফেলেছেন, উনি কি করলেন, রাজ্যের খাদ্যমন্ত্রী, খাদ্য সরবরাহ দপ্তরের মন্ত্রী ছিলেন শ্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি খাদ্য রেশন কেলেঙ্কারিতে প্রায় ২-৩ বছর কম বেশি জেলে ছিলেন। আচ্ছা, আবার পুনরায় তাকে টিকিট দিলেন। যদি পশ্চিমবাংলার মানুষকে এবার সিদ্ধান্ত নিতে হবে যে যদি উনি যেতেন, মমতা ব্যানার্জি যেতেন, তাহলে উনি আবার কোনো দপ্তরের মন্ত্রী হবেন এবং উনি কি কি চুরি করবেন। পশ্চিমবাংলার মানুষ কি চাইছে যে আবার প্রমাণিত সত্য কোর্ট, এই যে কোর্টকে আমরা বলি কোর্ট ছেড়ে দিল, এই কোর্টে হেরে গেলাম, ওই কোর্টে জিতে গেলাম। বিচারক কি? বিচারক নিউট্রাল, বিচারক সম্মানীয় ব্যক্তি। বিচারককে আপনি সরকার, আপনার পুলিশ তথ্য কালেকশন করে বিচারককে বলবে এই লোকটাকে শাস্তি দাও। বিচারক দেখবে হ্যাঁ এর কাগজপত্রগুলো আমি দেখে মনে করছি সরকার ঠিক বলছে, তাই তাকে শাস্তি কোর্ট দেয়। কোর্ট নিরপেক্ষ। কোর্টকে যদি আপনি পুলিশ প্রশাসন কোনো কিছু না দেন, তাহলে ছাড়া পড়বে। যেমন কামদুনি যে হত্যা হলো, সেইখান থেকে সব ছাড়া পেয়ে গেল কেন? হাইকোর্ট কেন ছেড়ে দিচ্ছেন? লাইফারকে বলছেন তোমার একজনের জেল হলো, দুজনকে মুক্ত করে দিল। তার মানে এটা রাজ্য সরকার, তার দায়িত্ব পানিশমেন্টটা দেওয়া। কোর্ট নিরপেক্ষ, কোর্ট কাগজের ওপর ভিত্তি করে, তা এই সরকার কাগজই দেয় না। তাই জন্য কেন্দ্রীয় সরকার সিবিআই এই যে সেটিং কথা বলা হয়, যে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিজেপির একটা সেটিং আছে, এই জায়গাটা বলতে হবে আইনের পয়েন্ট অফ ভিউ। একজনকে তো অ্যারেস্ট করে নিলেন, তারপর তাকে ট্রায়ালে ফেলে তাকে পানিশমেন্ট দেওয়াটা কত কষ্টকর। ভারতবর্ষে যারা আইনের প্র্যাকটিস করে তাদের ঘরে গিয়ে খোঁজ নেবেন যে একজন বিচারকের সামনে গিয়ে সেটা প্রমাণ করা একটা সরকারের পক্ষে কতটা কষ্টকর। সেই জায়গা থেকে এটা অধিকার, ভারতবর্ষে একটা সুনির্দিষ্ট আইন রয়েছে। সেই আইনের ভিত্তিতে যখন আপনি ৬০ দিন ৯০ দিন পর যখন আপনার চার্জশিট করলেন, সেইগুলোকে সাবমিট করলেন কোর্টে, কোর্ট বিচারের পর যখন দেখছে কোনো কিছু নেই, একজনের শাস্তি যদি ৫ বছর থাকে, সে ৩ বছর জেল খেটে ফেললো, তাহলে সেই জায়গাটায় কোর্ট কি করবে? যে ৫ বছরের শাস্তি এখনো বিচার হলো না, ৩ বছর জেল খেটে ফেললো, আচ্ছা ঠিক আছে আমরা কনসিডার করলাম, তাকে মুক্তি দিলাম। এই জন্য সাধারণ মানুষের মনে হচ্ছে সেটিং। আচ্ছা, ১৩০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে এই পশ্চিমবাংলার ভাইপোর কাছ থেকে, তাহলে সেই লোকটা বাইরে কেন? সেই লোকটা বাইরে থাকবে কেন? এটা একটা পশ্চিমবাংলার মানুষের মধ্যে কিন্তু একটা কোশ্চেন আছে। কিন্তু প্রশ্ন হচ্ছে ওই ১৩০ কোটি বাজেয়াপ্ত হলো, অথচ ভাইপো দেখছি তিনি একদম কনস্ট্যান্ট স্টেটমেন্ট করে যাচ্ছেন ইডি সিবিআই এর বিরুদ্ধে। কেন? কারণ ওই ১৩০ কোটি বাজেয়াপ্তর পর যে কাগজপত্র সিবিআই কিংবা ইডিকে তৈরি করতে হবে, সেই কাগজ গুছিয়ে কোর্টে প্রমাণ করাটা কতটা কষ্টকর। একজন সিনিয়র আইনজীবী যারা এই প্র্যাকটিসের মধ্যে রয়েছেন, তাদের সঙ্গে আপনি কথা বলবেন, শেয়ার করবেন। দেখুন নেতাজি সুভাষচন্দ্র বসু আইসিএস পরীক্ষা পাস করেছিলেন, অর্থাৎ ইন্ডিয়ান সিভিল সার্ভিস। সেখানে দাঁড়িয়ে উনি কি লড়াই করলেন? ব্রিটিশ পুলিশকে হারিয়েছিলেন, এটা মান্যতা আছে, ব্রিটিশ পুলিশকে হারিয়েছে। আর আমরা কি দেখলাম? মাগুর মাছ বিক্রেতা অনুব্রত মণ্ডল, তিনি অপমানজনক কথাবার্তা বলছেন পুলিশ অফিসারের মা সম্বন্ধে, মায়ের সম্বন্ধে কটূক্তি করছেন জঘন্য ভাষায়, এবং তিনি এই কথাগুলো বলে পশ্চিমবাংলার পুলিশকে হারিয়ে দিলেন। তাহলে আমার আদর্শ কে? অনুব্রত মণ্ডল? পশ্চিমবাংলার মানুষকে ঠিক করতে হবে তো? না আমার আদর্শ নেতাজি সুভাষচন্দ্র?
যদি তৃণমূলের কাছে অনুব্রত মণ্ডল, তাহলে তারা আপনারা নেতাজি সুভাষচন্দ্রের যে সম্মানীয় ফটো বাঙালির হৃদয়ে রয়েছে, আপনি জানেন তথ্য? সারা জীবন এই তথ্য একটু জেনে রাখুন, যে সারা জীবন ব্রিটিশের এগেনস্টে আইএনএ তৈরি করলো। আইএনএ তৈরি করেছিলেন, তার নাম হচ্ছে রাসবিহারী বসু। তাকে কোনোদিন ব্রিটিশ পুলিশ ছুঁতে পারেনি। কত বড় ট্যালেন্টেড বাঙালি, তাকে ছুঁতে পর্যন্ত পারিনি। অনুব্রত পশ্চিমবাংলার পুলিশকে হারিয়ে দিচ্ছে। আদর্শ কি? পশ্চিমবাংলার মানুষ ঠিক করুক, আদর্শ অনুব্রত না নেতাজি না শিশির বোস, কে? সেই অনুব্রতই কিন্তু এখন বলছে যে 15টা থেকে 16টা সিট পেতে পারে, সুতরাং ঘাবড়ে গেছে বলবেন? অ্যাকচুয়ালি কি জানেন, খেলা হবে, খেলা ঘুরে গেছে। খেলা হবে এই কথাটা শুনতে ভালো লাগতো, সততার প্রতীক লেখাটা ভালো লাগতো, এগুলো দেখতে পায় না, আমার মনে ব্যথা লাগে। কেন দেখতে পায় না? কেন তৃণমূল কংগ্রেসের সম্মানীয় যারা রাজনৈতিক দলের নেতারা আছেন, সততার প্রতীক কেন লিখছেন না? আপনারা লিখুন। কারণ তারা উপলব্ধি করছে এই ভাষাটা, আমার মনে হয় এই 2026-এ খুব একটা গ্রহণযোগ্য হবে না। যার জন্য খেলা হবে বা সততার প্রতীক, এই জায়গা থেকে অনেকটা সরে এসেছে। অনেক, অনেক ধন্যবাদ। অনেকটা সময় নিয়ে নিলাম আপনার থেকে। আপনাকে তবে ধন্যবাদ। অনেকটা সমৃদ্ধ হলাম। আমরা এবং দর্শকরা তো অবশ্যই। আরো একবার অনেক, অনেক ধন্যবাদ স্যারকে। আপাতত এই পর্যন্তই। আরো অন্যান্য খবর এবং আপডেটের জন্য চোখ রাখুন ও নিউজ বাংলায়। ভিডিও জার্নালিস্ট অনিকেতের সঙ্গে আমি পায়েল, ও নিউজ বাংলা। ধন্যবাদ।